অধ্যায় 467 বিলম্বিত প্রতিক্রিয়া। লোহার মতো কালো কফিনটা তার অদ্ভুত নকশা নিয়ে ঠিক মাঝখানে শান্তভাবে পড়েছিল। বাতাসে যেন লুকানো কোনো কম্পন ছিল, যা নীরবে একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। এমলিন হোয়াইট এক কোনায় দাঁড়িয়ে সাধারণ আচার অনুযায়ী মোমবাতিগুলো জ্বালাল। সে দরকারি তেল আর ভেষজ গুঁড়োগুলো পোড়াতে শুরু করল। একটা ঘন আর অস্থির পরিবেশ তৈরি হল। কৃত্রিম ঘুমের মধ্যে হাঁটা এর নিয়মগুলো মনে করার পর এমলিন তার মাথা নিচু করল। সে ধ্যানের গভীরে যেতে শুরু করল আর মিস্টার ফুলের সম্মানসূচক নামটা বারবার জপতে লাগল। মিস্টার ফুল যিনি এই যুগের নন, ধূসর কুয়াশার উপরের রহস্যময় শাসক, কিং অফ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, যিনি সৌভাগ্য নিয়ন্ত্রণ করেন। তার একঘেয়ে কণ্ঠস্বরের মাঝে এমলিন ধীরে ধীরে একটা জাদুকরী অবস্থায় চলে গেল। তার শরীরটা একদম শিথিল আর শান্ত হয়ে এসেছিল। মনে হচ্ছিল সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার আধ্যাত্মিক শক্তিটা খুব হালকা আর সতেজ ছিল, যা ক্রমাগত বাইরের দিকে ছড়িয়ে পড়ছিল। এই মুহূর্তে তার মনে হল সে যেন অনবরত উপরের দিকে ভেসে উঠছে। ধূসর কুয়াশার উপরের সেই প্রাচীন প্রাসাদে ক্লাইন ব্রোঞ্জ দিয়ে তৈরি লম্বা টেবিলের শেষ প্রান্তে বসেছিল। সে তার পাশে থাকা ঢেউ খেলানো আলোর পর্দার ওপর আঙুল দিয়ে টোকা দিচ্ছিল। সে কোনো অভিব্যক্তি ছাড়াই বেশ মজা নিয়ে প্রার্থনা করা মানুষটাকে দেখছিল। যদিও ছবিটা অস্পষ্ট ছিল, কিন্তু ক্লাইন এক পলক দেখেই বুঝতে পারল যে ওটা ভ্যাম্পায়ার এমলিন হোয়াইট। খুব সাহসী, ঠিক যেন পুতুল কেনার মতো একটা জেদ নিয়ে কাজটা করছে। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কোনো উত্তর দিল না। সে এর আগে ভ্যাম্পায়ারদের আসল উদ্দেশ্যটা ভবিষ্যদ্বাণী করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো সঠিক উত্তর সে পায়নি। সে শুধু একটা ব্যাপারেই নিশ্চিত ছিল যে এর সাথে অরোরা অর্ডারের কোনো সম্পর্ক নেই। এই ব্যাপারটা ক্লাইনের কৌতূহল বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এমলিনের পাশে একজন উচ্চপদস্থ ভ্যাম্পায়ার বসে থাকার সময় সে কোনোভাবেই তাকে উত্তর দেওয়ার ঝুঁকি নেবে না। সে জানত না যে ওই ভ্যাম্পায়ারটা ধূসর কুয়াশার উপরের রহস্যময় জায়গাটার খোঁজ পেয়ে আমনের মতো কোনো হুমকি দিতে পারবে কিনা। সে এটা নিশ্চিত করার কোনো ইচ্ছাও প্রকাশ করল না, কারণ সে সময় সে আমনের একটা অবতারের সাথে লড়াই করছিল। কিন্তু এখন সে একটা শক্তিশালী ভ্যাম্পায়ারের আসল শরীরের মুখোমুখি ছিল। গুরুত্বহীন ব্যাপার নিয়ে অযথাই ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না, এমনকি যদি আমি ভ্যাম্পায়ারদের আসল উদ্দেশ্যটা জানতে চাই তবুও না। আর এমন তো নয় যে অন্য কোনো উপায় নেই। ক্লাইন কৃত্রিম ঘুমের মধ্যে হাঁটা অবস্থায় থাকা এমলিন হোয়াইটের দিকে তাকাল। সে হাসি মুখে মনে মনে বলল, আমি তো চাইলে আমার উত্তরটা দিতে একটু দেরিও করতে পারি। সে কাল বা পরশু পর্যন্ত অপেক্ষা করার পরিকল্পনা করল। যখন এমলিন হোয়াইটের চারপাশে কোনো নিরাপত্তা থাকবে না আর ওই ভ্যাম্পায়ারটা হাল ছেড়ে দেবে, ঠিক তখনই সে হঠাৎ করে উত্তর দেবে। তবে এর আগে একটা শর্ত ছিল, আর সেটা হলো আগে ভবিষ্যদ্বাণী করে বিপদের মাত্রাটা নিশ্চিত করা। টেইল ডিভাওয়ারের ঠিক ওই নদীটার মতো? ডেরিক বার্গ হঠাৎ করেই কিছু একটা ভেবে বলল। ডেমন হান্টার কলিন গম্ভীরভাবে মাথা নাড়ল। এর মানে হল আমরা হয়তো এমন একটা নদীতে পা দিয়েছি যেটা মোহনা থেকে উৎসের দিকে বয়ে চলেছে আর আমাদের বেরিয়ে যাওয়ার পথ আটকে দিচ্ছে। ভাগ্য ভালো, এটা হয়তো সেই ভাগ্যের দেবদূতের শক্তির শুধু একটা অংশমাত্র। সে এখানে লুকিয়ে নেই। না, এটা পুরোপুরি নিশ্চিত, আর এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। ডেরিক মনে মনে বলল। এই মুহূর্তে ডেমন হান্টার কলিন একটা গাঢ় লাল রঙের ধাতব টিউব বের করল। সে সেটার ঢাকনা খুলল আর এক ঢোকে পুরোটা গিলে ফেলল। তার হালকা নীল চোখগুলো দ্রুত আরও হালকা হয়ে গেল, সেখানে রূপালী আভা ফুটে উঠল। অবশেষে তার চোখের মণিগুলো খাড়া হয়ে গেল বলে মনে হল, যেখানে জ্যাকের প্রতিচ্ছবি ভেসে উঠছিল। তার চোখে রূপালী আলোর কয়েকটা স্ফুলিং জ্বলে উঠল। সেগুলো খুব তীব্রভাবে এলোমেলোভাবে ঘুরছিল বা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। টুং! ডেমন হান্টার কলিন প্রথমে তার তলোয়ারটা মাটিতে গেঁথে দিল। তারপর হাতের এক ঝটকায় সে তার অন্য তলোয়ারটা বের করল আর সেটার ওপর সূর্যের মতো সোনালি তেল মাখিয়ে নিল। তার এই কাজটা খেয়াল করে জ্যাকের চেহারার ভাব মুহূর্তের মধ্যে বদলে গেল। মনে হল যেন একটা ঘন ছায়া তাকে ঢেকে ফেলেছে। সে মুখ খোলার আগেই ডেমন হান্টার কলিন জায়গা থেকে সরে গেল। সে মাটি থেকে তার তলোয়ারটা টেনে তুলল আর পেছনে একটা অস্পষ্ট ছায়া রেখে গেল। সোনালি আর রূপালী আলোটা উজ্জ্বলভাবে জ্বলে উঠল আর পুরো মাটির নিচের হলরুমটাকে আলোকিত করে তুলল। ছোট্ট ছেলেটার সামনের আলোটা ছিল সবচেয়ে বেশি তীব্র। একটা করুণ আর্তনাদের পর অন্ধকার আবার বেদিটাকে ঢেকে ফেলল। জ্যাক এক পা ও না সরিয়ে ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। তবে তার বুকে থাকা সেই মুখটা উধাও হয়ে গিয়েছিল। সেখানে শুধু একটা গর্ত পড়েছিল, যেখান দিয়ে তার ধুকপুক করতে থাকা ভেতরের অঙ্গগুলো দেখা যাচ্ছিল। জ্যাকের কয়েক মিটার পাশে ডেমন হান্টার কলিন হাঁটু গেড়ে বসল। তার তলোয়ার দুটো কোনাকুনিভাবে ঝুলেছিল। তার সামনে সেই মুখটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। সেটা এখন শুধু কয়েকটা ছড়ানো ছিটানো চোখ, একটা নাক আর একটা মুখে পরিণত হয়েছিল। এই অঙ্গগুলো ইলেকট্রিক শকের মতো কাঁপছিল আর লাফিয়ে উঠছিল।
কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলো শান্ত হয়ে গেল, আর ঠিক যেমনটা হওয়ার কথা ছিল সেগুলো দ্রুত পচে যেতে শুরু করল। এক মুহূর্তের মধ্যেই ডেরিক অনুভব করল তার চারপাশের একটা অদৃশ্য পানির স্তর নিঃশব্দে ভেঙে গেল। প্রায় একই সাথে তার মনে হল সে যেন সেই খরস্রোতা নদীটা ছেড়ে আবার তীরে ফিরে এসেছে। অন্ধকার মাটির নিচের হলরুম আর উল্টো হয়ে থাকা দেবতার মূর্তিটার দিকে তাকিয়ে ডেরিকের খুব আনন্দ আর স্বস্তি হল। সে জ্যাকের দিকেও তাকাল, যার চেহারা ব্যথায় বিকৃত হয়ে গিয়েছিল আর সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে বুঝতে পারল যে সে আর বাকিরা অবশেষে বারবার ফিরে আসা জীবনের এই চক্র থেকে বেঁচে ফিরেছে। ডেরিক খুব ভালো করেই জানত যে যদিও শেষ সমাধানটা খুব একটা কঠিন বলে মনে হচ্ছিল না, কিন্তু কোনো সূত্র বা সমস্যা সম্পর্কে আগে থেকে না জেনে এই সূত্র আর সমাধানটা বের করতে হয়তো তাদের ডজন ডজন বা শত শত বার চেষ্টা করতে হতো। এই প্রক্রিয়ায় সামান্য একটু অসতর্কতার কারণেও তাদের মৃত্যু হতে পারত। ডেরিকের জানার কোনো উপায় ছিল না যে একবার জীবন হারানোর পর সে আবার ফিরে আসার সুযোগ পেত কিনা, কিংবা তারা হয়তো ক্যাম্পফায়ারের পাশে আবার বেঁচে উঠত, কিন্তু এই বিপদ থেকে বাঁচার পর হয়তো শেষমেশ তাদের মরেই যেতে হতো। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হল যে মানুষ সবসময় একই ভুল বারবার করত। এর মানে হল তারা শুরুতেই সমস্যাটা খুঁজে বের করতে পারত না। আগের স্মৃতি আর অভিজ্ঞতা না থাকলে তারা হাজারবার চেষ্টা করলেও কোনো অস্বাভাবিকতা ধরতে পারত না, আর বাইরের জগতের স্বাভাবিক সময়ের নিয়মে তাদের জীবন শেষ না হওয়া পর্যন্ত তারা পুরোপুরি এই গোলকধাঁধায় আটকে থাকত। এমন একটা সম্ভাবনার কথা ভেবে ডেরিক তার স্মৃতি ফিরিয়ে দেওয়া আর তাকে একটা সূত্র দেওয়ার জন্য মন থেকে মিস্টার ফুলকে ধন্যবাদ জানাল। পাশে মাথা ঘুরিয়ে সে দেখল যে জোশুয়া আর অভিযাত্রী দলের বাকি সদস্যরা আশেপাশের এলাকা পরীক্ষা করার সময় কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না, ঠিক যেমনটা তারা ষষ্ঠবারের অভিযানের সময় করেছিল। হয়তো শুধুমাত্র রূপার শহরে ফিরে যাওয়ার পরই তারিখের পার্থক্য থেকে তারা বুঝতে পারবে যে তারা তাদের জীবনের একটা অংশ হারিয়ে ফেলেছে। ডেরিক মনে মনে ভাবল। এই মুহূর্তে ডেমন হান্টার কলিন উঠে দাঁড়াল। সে হেঁটে আবার ছেলেটার পাশে গেল আর আরেকটা ছোট ধাতব বোতল বের করল। তারপর সে বোতলের ভেতরের ঘন কালো তরলটা ছেলেটার খালি বুকের ওপর ঢেলে দিল। তরলটা খুব দ্রুত জমে একটা স্বচ্ছ পর্দার মতো হয়ে গেল। সেটা ক্ষতের সাথে আটকে গিয়ে রক্ত পড়া বন্ধ করে দিল। হাইম, জোশুয়া, তোমরা দুজন ওর খেয়াল রাখবে। কলিন তার কাঁপতে থাকা হাতটাকে চেপে ধরে নিচু গলায় আদেশ দিল। তার কাছে এই ছেলেটাই ছিল রূপার শহরের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আর ধ্বংসের ভবিষ্যৎদানীকে হারিয়ে দেওয়ার একমাত্র আশা। উফ, ডেরিক মনে মনে মিস্টার ফুলকে ধন্যবাদ জানাতে চাইল, কিন্তু সে বুঝতে পারল যে এর জন্য কোনো নির্দিষ্ট প্রার্থনার ভঙ্গি নেই। এমপ্রেস বড়তে আর্ল হল এর বিলাসবহুল ভিলা। মোমবাতির আলোয় রাজকীয় রাতের খাবারটা বেশ লোভনীয়ভাবে জলজল করছিল। খবরের কাগজ আর ম্যাগাজিনগুলোতে যেমনটা ধারণা করা হয়, একটা বড় সম্ভ্রান্ত পরিবারের রাতের খাবার ততটাও গুরুগম্ভীর ছিল না, আর সেখানে চুপচাপ থাকারও কোনো দরকার ছিল না। পরিবারের সবার একসাথে বসে খাওয়ার এমন সুযোগ খুব কমই হতো। খাওয়ার সময় নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে আর সম্পর্ককে আরও মজবুত করতে তারা সাধারণ নানা রকম মজার বিষয় নিয়ে খোশগল্প করত। অড্রে তার খামার থেকে আনা একটা স্টেকের টুকরো কাটল। সে আর্ল হল এর চেহারার অভিব্যক্তি খেয়াল করল। তারপর নিজের কৌতূহল না লুকিয়েই জিজ্ঞেস করল, বাবা, সম্প্রতি প্রিন্স অ্যারেসাকের সাথে কি কিছু হয়েছে? যদি কিছুই না হয়ে থাকে তাহলে তার পরিকল্পনা ছিল এমন ভান করা যেন সে কিছু ভিত্তিহীন গুজব শুনেছে যার বাস্তবের সাথে কোনো মিল নেই। উঁচু বংশের মানুষদের মধ্যে এমনটা ঘটা খুব একটা অস্বাভাবিক ছিল না। আর্ল হল একটু থামল। সে তার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুমি কি শুনেছ? তাহলে সত্যিই কিছু একটা হয়েছে। বাবার প্রতিক্রিয়া থেকে কিছু তথ্য জোগাড় করে অড্রে একটা হালকা হাসি দিয়ে উত্তর দিল, কিছু গুজব শুনেছি, কিন্তু সেগুলো কি সত্যিই সত্যি? আর্ল হল তার কপালের দুই পাশে হাত ঘষে বলল, এটা খুব একটা বড় কোনো ব্যাপার নয়। অড্রে, আমি জানি তুমি কি ভাবছ, তাই তোমার কাছে আমার কিছু লুকোনোর নেই। এর সাথে রাজপরিবারের একটা সাধারণ কেলেঙ্কারির ব্যাপার জড়িয়ে আছে। সোজা কথায় বলতে গেলে প্রিন্স অ্যাডেসাক একটা সাধারণ মেয়ের প্রেমে পড়েছে, আর এই কারণেই একটা সম্ভ্রান্ত পরিবারের বংশধরের মৃত্যু হয়েছে। রাজপরিবার এই খবরটা বাইরে ছড়াতে দেয়নি, কারণ তারা কোনো বড় ঝামেলা পাকাতে চায় না। তার স্ত্রী শ্যাম্পেনের একটা চুমুক দিয়ে বলল, মনে হচ্ছে তার এখনও যথেষ্ট বয়স হয়নি। মা তার সমালোচনার ব্যাপারে বেশ কৌশলী, ব্যাপারটা সত্যিই সন্দেহজনক লাগছে। প্রিন্স অ্যাডেসাক কি সত্যিই নিজেকে এমন কোনো বিপজ্জনক পরিস্থিতিতে জড়িয়ে ফেলেছে যা ব্যাকল্যান্ডে কোনো ভয়ঙ্কর পরিবর্তন নিয়ে আসবে? অড্রে এমন একটা ভাব করল যেন সে হঠাৎ করেই সব বুঝতে পেরেছে। সে হাসি মুখে বলল, এটাই আমাকে ভাবতে বাধ্য করছে। স্বাধীনতা আর ভালোবাসার গল্পের সাথে একটা সম্ভ্রান্ত পরিবারের বংশধরের মৃত্যুর সম্পর্ক কি হতে পারে? হিবার্ট হল নরম স্টেক কাটার সময় নিজের মাথা নিচু করেই বেশ আগ্রহ নিয়ে ধারণা করল, এটা আমাকে লর্ড অফ স্টর্মসের অনুসারীদের মধ্যে ঘটা জটিল প্রেমের গল্পগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। সম্মান আর কোনো নারীর জন্য লড়াই করাটা তাদের কাছে খুব সাধারণ একটা ব্যাপার। এটা এমন একটা ঐতিহ্য যা এখন জাদুঘরে জায়গা পেয়েছে।
আর্ল হল তার বড় ছেলের কথায় অমত জানিয়ে বলল। অড্রে এই সুযোগটা কাজে লাগাল। সে চিন্তিতভাবে বলল, আমার মনে হয় না প্রিন্স এডেসাক ওই ধরনের মানুষ। আর গুজবগুলো তো ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে, হয়তো তারা আসলে অন্য কিছু লুকাতে চাইছে। হয়তো না। আর্ল হল কথাগুলো নিয়ে ভাবতে ভাবতে অবচেতনভাবেই ভ্রু কুঁচকে ফেলল। কখন থামতে হবে সেটা জেনে অড্রে আর কিছু বলল না। সে খুব স্বাভাবিকভাবেই কথাবার্তাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল। সে ঠিক করল যে এই ব্যাপারে সে তার অন্য সম্ভ্রান্ত বন্ধুদের কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করবে। প্রিন্স এডেসাক একসময় যাকে পছন্দ করত এমন একটা মেয়ে হিসেবে এই ব্যাপারটার বিস্তারিত জানতে চাওয়াটা তার জন্য একদমই স্বাভাবিক ছিল। সেটা কৌতূহল হোক বা রাগ, মানুষকে এমন একটা চেষ্টা করতে বাধ্য করার জন্য এগুলোই যথেষ্ট ছিল। দীর্ঘ সময় ধরে কৃত্রিম ঘুমের মধ্যে হাঁটা অবস্থাটা ধরে রাখতে না পেরে এমলিন হোয়াইট ক্লান্ত হয়ে বাস্তবে ফিরে এল। চোখ খুলে সে লোহার মতো কালো কফিনটার দিকে তাকিয়ে রইল। তারপর সে স্বস্তি আর হতাশা মিশিয়ে বলল, লর্ড নিবস, কোনো উত্তর নেই। অনেকক্ষণ চুপ থাকার পর নিবস অবশেষে একটা ভাঙা গলায় বলল, ঠিক আছে, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আজ রাতে এখানেই থাকো। ঠিক আছে। এমলিন অন্য কিছু বলার চেষ্টা করল না। সে পুরো রাতটা দুশ্চিন্তা আর ভয়ের মধ্যে কাটাল, কিন্তু রাতটা বেশ শান্ত আর সাধারণভাবেই কেটে গেল। যখন ব্যাকল্যান্ডের দুর্লভ শীতের রোদ জানালা দিয়ে ছড়িয়ে পড়ল, কেবল তখনই রাতের অন্ধকার নিঃশব্দে মিলিয়ে গেল। কি বাজে আবহাওয়া! এমলিন ওডোরায়ের ভিলা থেকে বেরিয়ে আসার সময় নিজের টুপিটা নিচু করে বিড়বিড় করে বলল। তারপর সে একটা ভাড়ার ঘোড়ার গাড়িতে উঠে পড়ল। তার গন্তব্য ছিল ব্রিজের দক্ষিণে থাকা হারভেস্ট চার্চ। ঘোড়ার গাড়িটা কিছুক্ষণ একটানা চলার পর এমলিনের দৃষ্টি হঠাৎ করেই ঝাপসা হয়ে গেল, আর সে একটা অনন্ত ধূসর কুয়াশা দেখতে পেল। তারপর সে অবাক হয়ে দেখল যে সে একটা রহস্যময় আর রাজকীয় প্রাসাদে বসে আছে, ঠিক একটা লম্বা ছোপ ছোপ দাগওয়ালা ব্রোঞ্জ টেবিলের সামনে। লম্বা টেবিলটার ঠিক শেষ প্রান্তে একটা অবয়ব বসেছিল, যাকে ঘন ধূসর কুয়াশা ঢেকে রেখেছিল। সে ওপর থেকে তার দিকে তাকিয়েছিল।